এই ভিডিওটির বিষয় আরজিকর প্রতিবাদ, পুজো, অনুদান, ভাতা বনাম মাইনে, স্যালারি, মাইনে। গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন এবং ভাবনার রসদ পেলে ছড়িয়ে দিন। প্রথমে এটি আবেদন রাখব, যারা আমার পাঠক ভাবতে চাইছেন, বুঝতে চাইছেন, তাদের প্রতি স্বাস্থ্য ব্যবস্থার, সরকারি স্বাস্থ্য ব্যবস্থার বেসরকারিকরণ অনিবার্য। বিভিন্নভাবে প্রতিবাদের নামে বিভিন্ন কায়দা করে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার, চিকিৎসা ব্যবস্থার যতটুকু অবশিষ্ট ছিল এতদিন ধরে, বরাদ্দ তো তলানিতে ঠেকেছে আপনারা জানেন, করে ধ্বংস করার দিকে এগিয়ে যাচ্ছে, যাতে করে বেসরকারি সুপার স্পেশালিটি হসপিটাল, ক্লিনিক এগুলোর রমরমা হয়। কারণ সেখানে জায়নিস শক্তি তো বটেই, আমাদের রাজনৈতিক দাদা এবং দালালেরাও ইনভেস্ট করেছেন। ঠিক যে কারণে সরকারি শিক্ষা ব্যবস্থাকে, এর পেছনে শিক্ষকদেরও অনেকে বুঝে না বুঝে স্বার্থের কারণে অংশ নিয়েছেন, নিজেদের সন্তান সন্ততিকে ইংরেজি মিডিয়ামে পড়িয়ে জনমানসে এমন একটা ধারণা তৈরি করেছেন, নেতিবাচক ধারণা সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি। যদিও এই সরকারি শিক্ষা ব্যবস্থা বর্তমানে যা রয়েছে সেটাও জায়নিস শক্তিরই ব্রেন চাইল্ড, এ বিষয়ে আগে বলেছি, তবুও কম খরচে একটা শিক্ষার ব্যবস্থা তো ছিল। তো যাই হোক, যে কারণে এই বেসরকারি স্কুলগুলোকে, বেসরকারি সব ব্র্যান্ডেড সব দেখবেন স্কুল হয়েছে, স্মার্ট স্কুল, সেখানে কোটি কোটি টাকার ইনভেস্ট করা হয়েছে, দাদারাই করেছেন। জনগণকে শুষে শুধুমাত্র প্রভুরা খায় না, দালালদের, সরাসরি দালালদেরও একটু বখরা দেয়, উচ্ছিষ্ট দেয়, তার নিচে দালালরা কিছু কিছু পায়, এবং সবচেয়ে শেষের যে অংশটি, তারা তো এখন ভাতা নির্ভর জীবনের দিকেই, মানে প্রস্তুতির দিকেই তারা চলেছেন। যাই হোক, তো সেই একই কারণে কিন্তু সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে বেসরকারি ব্র্যান্ডেড স্মার্ট স্কুলের প্রমোশন ঘটানো হচ্ছে, তাই তো? এটাই কিন্তু খুব সংক্ষেপে ছক। তাহলে কি করবেন? এই ভিডিওর বিষয় এটা নয়, তবুও প্রথম ক্ষেত্রে আমি বলছি, চিকিৎসার ক্ষেত্রে এখন থেকেই সন্তান সন্ততি এবং নিজেকে প্রাকৃতিক চিকিৎসা, সে আয়ুর্বেদী বলুন, নেচার কিওরি বলুন, বা যেগুলো পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা, হোলিস্টিক ট্রিটমেন্ট যাকে বলে, যেমন হোমিওপ্যাথি। কি অবাক হচ্ছেন না? বামুরা, দালুরা বারবার করে বলে হোমিওপ্যাথি নাকি বিজ্ঞান নয়। আসলে যেটা ফার্মা কোম্পানির শত্রু হতে পারে বা ফার্মা কোম্পানির মুনাফায় ভাগ বসাচ্ছে, এই ধরনের যে কোনো চিকিৎসা ব্যবস্থায়, যেটা ট্র্যাডিশনালি হোক বা পরবর্তীতেই আসুক, হোলিস্টিক, যেটা মন এবং শরীর দুটোকেই দেখে, সেই চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করবার জন্য এই শক্তি, রাজনৈতিক দলের বা মতবাদের আকারে যে শক্তি এখনও তাদেরকে প্রমোট করা হচ্ছে, তারাও এই প্রতিবাদেই আছে। কি প্রতিবাদ বুঝতেই পাচ্ছেন, আরজিকর। তো এই ব্যাপারটা অ্যালার্ট থাকুন। তাই বলবো, যদি আগামীতে বাঁচতে চান, কারণ বেসরকারিকরণ হয়ে গেলে আপনার ইন্স্যুরেন্স ছাড়া ঢুকতে দেবে না, এবং লাখ লাখ টাকার বিল, অনেকের ক্ষেত্রে সংখ্যাটা এখন ওই ভেন্টিলেশনে পাঠিয়ে কোটি করে দিচ্ছে। তো আপনারা কি করবেন? তাই এখন থেকে সন্তান সন্ততিকে ফার্মা কোম্পানির থাবা থেকে দূরে সরিয়ে নিন। ভৌভবের ব্যাপারটা অনেকেই বুঝতে পেরেছেন, তারা সেইভাবে সন্তান সন্ততিকে তৈরি করছেন। এই সংখ্যাটা বাড়ুক, তবেই রক্ষা পাবেন। নইলে কিন্তু বেসরকারিকরণ সম্পূর্ণ হয়ে গেলে যতটুকু সুযোগ সুবিধে পাচ্ছেন সেটা নাগালের বাইরে চলে যাবে। আর চাকরি বাকরির, ব্যবসা বাণিজ্যের অবস্থা তো জানেনই,
তাহলে কি হবে বলুন দেখি, কোথায় যাবেন? তাই আবেদন রাখলাম, শুধু আবেদন নয়, সাবধান বাণী বললাম, পরে যাতে করে যতটুকু ঘটি বাটি অবশিষ্ট আছে সেটা বিক্রি করতে না হয়। আমার অনেক সহযোদ্ধা পাঠক আছেন, তারা প্রাকৃতিক চিকিৎসায় ফিরেছেন এবং সুস্থ আছেন, ভালো আছেন। তাই আমি এই বিষয়ে একটি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, আপনার উপার্জন যদি মাসে 15,000 টাকাও হয়, সেটা আসলে 50,000 বা 60,000-এর সমান। কেন? আপনাকে যদি ফার্মা কোম্পানির বিলটা পে করতে না হয়, মাসকাবারি ওষুধ কিনতে না হয়, হ্যাঁ, আর ওই যে এটা নিয়ে ভিন্ন ভিডিও করব, ফেসবুকে লিখেছি, ফ্রি হেলথ চেক আপ, হেলথ ক্যাম্পের খপ্পরে পড়বেন না। সুস্থ মানুষকে অসুস্থ বানানোর ছক হুকে সামনে রেখে বিভিন্ন রকমের প্যারামিটার, সুগারের প্যারামিটার, প্রেশারের প্যারামিটার ওরা তৈরি করে রেখেছে। সেইভাবে ওরা বকরা বানায়, মুরগি বানায়। সাবধান, মারাত্মক কোনো শারীরিক সমস্যা হচ্ছে আলাদা কথা, সেক্ষেত্রে আপনি চিকিৎসকের শরণাপন্ন হতেই পারেন। হঠাৎ করে মনে হলো ফ্রিতে টেস্ট করাচ্ছে, যাই তো একটুখানি লিপিড প্রোফাইলটা করিয়ে নিই, অমুকটা করিয়ে নিই, তমুকটা করিয়ে নিই, গেলেই একবার যদি আপনি টেস্ট করাতে ঢুকে যান, ফ্রিতে হয়তো করতে দিল আপনাকে, বা হাফ পয়সায় করতে দিল, ওটা মানে কারণ তাতে ওদের প্রচুর লাভ থাকে। পরে আপনাকে এমন প্যানিকবাজি করবে না, টেস্টে এমন সব ভয়ঙ্কর রেজাল্ট আপনাদের সামনে এনে দেবে না, তখন মনে হবে ওরে বাপ রে বাপ, এখনও যে বেঁচে আছি এটাই আশ্চর্যের। যেই অসুস্থতাগুলো একটু সময় নিলেই সেরে যায়, যাকে শরীরের সেলফ কিওর মেকানিজম বলে, এ নিয়ে ভিন্ন আমি আগের চ্যানেলে একটি ভিডিও ছিল, আবার ভিডিও করার ইচ্ছে আছে। আমার বাবা একটি কথা বলতেন, সেই সময়ে দাঁড়িয়ে বলতেন, কি বলতেন, যেটা আমি ফেসবুকে বারবার বলেছি, আমাদের দেহের অসুস্থতার 99.99% রোগ শরীর নিজেই সারিয়ে নিতে পারে, যেটাকে বলা হয় সেলফ কিওর মেকানিজম পারে। আর এখান থেকেই দেখবেন দুটি শব্দ, মানে একটি শব্দ, একই বানান, কিন্তু অর্থ আলাদা। গভীরে গেলেই বুঝবেন কেন এরকমটা হলো। কি বলুন তো? পেশেন্ট মানে রোগী, তাই তো? হি ইজ এ ক্যান্সার পেশেন্ট, রোগী। আবার পেশেন্ট মানে ধৈর্যশীল। যদি আপনাকে কেউ বলে বি পেশেন্ট মানে কি দাঁড়াচ্ছে? রোগী হন, এরকম কি দাঁড়াচ্ছে? না, এরকম দাঁড়াচ্ছে না। ধৈর্যশীল হন, ধৈর্য রাখুন। তার মানে কি? পেশেন্ট মানে ধৈর্যশীল, পেশেন্ট মানে রোগী। অর্থাৎ রোগ হলে তো ধৈর্য রাখতে হয়, শরীরকে সময় দিতে হয়, আপনার ইমিউন সিস্টেমকে, ইমিউনিটিকে সময় দিতে হয়। সঙ্গে সঙ্গে দৌড়ে টেস্ট করাতে গেলেই খপ্পরে পড়ে যাবেন। প্রথম সুযোগটা শরীরকে দিন। ওয়াচ ডগ, আপনার ইমিউন সিস্টেমটাই আপনার ওয়াচ ডগ, খপ্পরে পড়বেন না। আর ছোটোবেলা থেকে সন্তান সন্ততিকে ঠিকঠাক খাদ্য খাইয়ে, স্বাস্থ্যবিধির শিক্ষা দিয়ে শরীরটাকে দুর্গ বানিয়ে তুলুন। দেখবেন ফার্মা কোম্পানির হাল ছেড়ে দিয়েছে। তাই এইভাবে ভয় পাবেন না। মানে স্বাস্থ্য ব্যবস্থা বেসরকারিকরণ হয়ে গেল, বা দেখা গেল সমস্ত চিকিৎসকরা প্রতিবাদে বসে গেল, ডাক্তার দেখানোর লোক নেই, এমন ডাক্তারই নেই নাকি, চিন্তা করবেন না, এতে আরও ভালো হবে। আমি বলছি ভালো হবে, ইতিহাস স্টাডি করে বলছি। কারণ চিকিৎসকরা যতবারই ধর্মঘটে গেছে, ইতিহাস বলছে, আমি 2য় খণ্ডে লিখেছি, মানুষের মৃত্যু হার কমে গেছে, ডেথ রেট ফল করেছে। দায়িত্ব নিয়ে বলছি, তথ্য আছে। তাই এতে আতঙ্কিত হবেন না কেউ এরকমভাবে আতঙ্কিত হয়ে মেসেজ করছেন। যাই হোক, এবার প্রসঙ্গে আসে। প্রতিবাদ অবশ্যই। ধর্ষিতা এবং হত্যার শিকার নারকীয় অপরাধীকে খুঁজে বের করতে হবে, তাকে শাস্তি দিতে হবে, সে তো কোনো সন্দেহ নেই। কিন্তু হঠাৎ করে এর সঙ্গে পুজো বন্ধ করা, ভাতা বন্ধ, ভাতা বর্জন, এইসব আসছে কেন? কি প্রসঙ্গে আসছে? পুজোর অনুদান যারা নেবেন না,
হতেই পারে কোনো দল ক্লাবগুলো, এখন ক্লাবগুলোও তো রাজনৈতিক দলের দ্বারা, সেটা দিদির ক্লাব হোক আর দাদার ক্লাব হোক, পরিচালিত, আমরা জানি। সেখানে অনুদানগুলো কেন দেওয়া হয়, সমাজের কত ভালোর জন্য, মঙ্গলের জন্য, সেটাও আমরা জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি কেউ না নেন তো নেবেন না, তারা যদি বিনা অনুদানে পুজো করতে পারেন করবেন, সমস্যা কোথায়? কিন্তু পুজো বন্ধ করার কথা বলা হচ্ছে কেন? কি মনে পড়ছে? আমার কিন্তু মনে আছে, যদি ভুল হয় ধরিয়ে দেবেন। করোনা কালে, ভয়ানক করোনা, ভয়াবহ করোনা, বাপ রে বাপ, মানে মনে আছে তো? হ্যাঁ, তখন এক রাজনৈতিক নেতা মানে অ্যাডভোকেট, সম্মানীয় উকিল মহাশয়, মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যদি তথ্যটা ভুল থাকে ধরিয়ে দেবেন, আমি পরের ভিডিওতে ফিরিয়ে নেব। এবং তার অনুচরবৃন্দ, তারা দুর্গাপূজা বন্ধের জন্য আবেদন করেন হাইকোর্টে। হ্যাঁ, তথ্য তাই বলছে। কেন না, দুর্গাপূজাতে লোকজনের ভিড় হয়, করোনা ছড়িয়ে পড়বে। হ্যাঁ, সুপার স্প্রেডার পুজো হয়ে যাবে। মানুষের প্রাণ বাঁচানোর জন্য উদ্বেগ হয়ে যাওয়া এই মহান মহান মানুষকে আমরা দেখেছি। তারপরে যখন এই করোনা ভৌটা দেওয়া হলো, তারপরে যে এত হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক হলো, একেবারে ডকুমেন্টেড, আমাদের কাছে তথ্য আছে, মেন স্ট্রিম মিডিয়াও বলেছে, তো তখন তিনি কিন্তু আর কিচ্ছু করেননি, টলেননি। কি এখনও ছবি পরিষ্কার হয়নি? সমস্ত রাজনৈতিক দল এই জায়নিক শক্তির দালাল, বহুবার বলেছি। তো তাহলে তখন পুজো বন্ধের ব্যাপারটা এসেছিল কেন বলুন তো? ওই যে হ্যাঁ, কি ভয়, স্টে হোম স্টে সেফ, স্টে হোম স্টে সেফ, স্টে হোম স্টে সেফ। হ্যাঁ, বাপ রে, তাঁরাই এখন আবার আন্দোলনে। কী রকম দরদ মানুষের প্রতি! কত ব্যবসাদার, দোকানদারকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়ে সন্তানের সামনে পিতার লাশ মায়ের ঝুলে পড়া দেখিয়ে এখন প্রতিবাদ। কি রঙ্গমঞ্চে, কি মঞ্চ! আসল আগের ভিডিওগুলো দেখলেই পরিষ্কার বুঝে যাবেন। তো পুজোর প্রতি রাগ কেন আবার এখন দেখা যাচ্ছে? পুজো নাকি বন্ধ। ফেসবুকে বলছি, জানি না এটা কে আওয়াজটা তুলেছে, আমার জানা নেই। তবে ও আওয়াজটা কারা তুলতে পারে, সেখান থেকে তো অধম অনুমান করতে পারে। তো এই যে পুজো বন্ধ, একসময় এই মেহনতি মানুষের যারা প্রতিনিধি ছিলেন বলে দাবি করতেন, দুনিয়ার মজদুর এক হও, ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড ইউনাইট। হ্যাঁ, জনগণকে, মেহনতি মানুষকে শিখণ্ডী করে জনগণের সর্বনাশ করার এই যে মন্ত্রটা, পথটা, কার্ল মার্কস সাহেব কমিউনিস্ট ম্যানিফেস্টোতে কি সুন্দরভাবে তুলে ধরেছেন, এঙ্গেলসকে সঙ্গে নিয়ে। আর যেই প্রমোট করলেন, সেটা নিয়ে আমার প্রথম খণ্ডে লেখা আছে, দেখে নেবেন। বুর্জুয়া গবেষণাগারে তৈরি সর্বহারা টনিক এই মার্ক্সবাদ, যাকে প্রমোট করা হলো বিশ্বজুড়ে রাতারাতি। ভালো কাজ, ভালো কিছু ছড়ায় না কেন বলুন তো? ওরা ছড়াতে দেয় না, ওরা আটকে দেয়, উল্টে ব্লক করে দেয়। কিন্তু যখনই দেখবেন কোনো কিছু খুব ছড়াচ্ছে, তখনই বুঝবেন ওটাই আসল ভাইরাস। কারণ পেছনে হাওয়া দেওয়ার লোক আছে, পালে হাওয়া, এবং এই সুযোগে অনেকেরই হালে হাওয়া। তো যাই হোক, তাহলে এই যে পুজো বন্ধ কেন, পুজোর সঙ্গে কি সম্পর্ক এই প্রতিবাদের? কেন, সমস্যাটা কোথায়? আমি ঠিক বুঝতে পারছি না, জানি না এটা কে ছড়ালো। তো আমি আবার বলছি, পুজো হোক, পুজো হতেই হবে। কারণ ওরা পুজোটাকে বন্ধ করতে চায়, জায়নিক শক্তি। এখন যেমন মানে মানুষ করে কমে খাবে, পুজো মানে বুঝতেই পারছেন, ফুটপাত বিক্রেতা, এগরোল, ফুচকা,
এরা একটু করে কমবে খায়, তো সাধারণ মানুষ আর বড়রা মুনাফা বাজা তারা তো সারা বছরই করে কমবে খাচ্ছে, মানুষের রক্ত চুষে খাচ্ছে। তো এরা এই সময় একটু পয়সার মুখ দেখে। আমিও এই সময় পুজোর সময় বাইরে বেরিয়ে এদের কাছ থেকে কেনাকাটা করি। তো এরা যাবে কোথায়? পুজো মানে কি শুধু উৎসব, মোৎসব, মদ গেলা? পুজোর সময় কাঁদা গুচ্ছের মদ গেলা, আর আমাদের রাজ্যে মদ খাওয়ার কালচারটা কারা এনেছে এত এত করে, একটু ইতিহাস ঘাঁটলেই বুঝে যাবেন। ওই বুদ্ধিজীবী আছে না ওদের, তাদের অন্যান্য ক্ষেত্রে যতই অবদান থাক না কেন, সেটা না আলোচ্য বিষয়। এ নিয়ে আমি লিখেছি প্রথম খণ্ডে, ঋত্বিক ঘটককে নিয়েও লিখেছি আমার সাধ্যমতো। সেখানে দেখবেন মদ খাওয়াটা মানে মাল খাওয়া এবং বুদ্ধিজীবী হওয়া, বোহেমিয়ান না হলে বুদ্ধিজীবী মানে মাল না খেলে বুদ্ধিজীবী হওয়া যায় না, এমন একখানা বার্তা কারা দিয়েছিল বলুন দেখি? যুব সমাজকে মডেল সাপ্লাই করেছিল মদ খাওয়া বুদ্ধিজীবীর মডেল কারা? কি মানে কি বলবো, স্পষ্ট কথায় কষ্ট নেই, তাই তো? আচ্ছা, তার আগে যে আমাদের কবি সাহিত্যিকরা ছিলেন, রবি ঠাকুর তো তেমন কিছু লিখেছেন কি? লিখেছেন, নিশ্চয়ই লিখেছেন, যাই হোক না কেন। তো তিনি কি মদ খেয়ে লিখতেন? মদ না খেলে হতো না? তো এখন আমি এই রকম বহু বামু বুদ্ধিজীবীর মুখে শুনি এখনও। তারা এখন অবশ্য শেষ, অস্তমিত, চলে যাচ্ছে শেষের দিকে, জনগণ বিচ্ছিন্ন করে দিয়েছে। তো যাই হোক, তবুও ফান্ডিং পেলে তো ওই যে আবার জেগে ওঠে অর্থনীতি, একটা বড় কথা। কি বলে, মদ না খেলে মাল না খেলে নাকি লেখা যায় না। তো এই যে কালচারটা, ইতিহাস ঘেটে দেখুন এত মদের কালচার কিভাবে যুব সমাজকে রোল মডেল তৈরি করে কারা প্রমোট করল। আমি কিন্তু বর্তমান যুব সমাজকে দোষ মানে বলছি যে তারা খুব তুলসী পাতা তারা দেখে শুনে করেছে, তা নয়। এটা পুরোটাই আন্তর্জাতিক ইন্ধন। একদিকে বিলিয়ন বিলিয়ন ডলারের মদ ইন্ডাস্ট্রি, পাশাপাশি দেখবেন দেশীয় অনেক হাঁড়িয়া, এরকম হাঁড়িয়াতে জানেন তো জড়িবুটি ব্যবহার হতো আগে, হ্যাঁ, খোঁজ নিয়ে দেখুন। এইগুলোকে বন্ধ করে অপপ্রচার করে ওটা মানেই খারাপ, ওতে মানুষ মরে, এবং অবশ্যই সেটা ঘটানো হয়েছিল, অনেক কাণ্ডকীর্তি ঘটানো হয়েছিল করে কি না, মাল্টিন্যাশনাল কোম্পানির ব্র্যান্ডেড হুইস্কি খান, বিজ্ঞাপন থাকে জানেন তো, হ্যাঁ। অর্থাৎ দেখবেন সর্বত্র ওষুধ শুধু নয়, নেশা থেকে শুরু করে মানুষের বিনোদন থেকে শুরু করে সব কিছুতে ওরা জায়নিস্ট কবজা করেছে, এবং সেই কবজাতে এই রাজনৈতিক দলগুলো বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কেউ বিদ্বেষ বাড়িয়েছে, হিন্দু মুসলমান বিদ্বেষ প্রমোট করেছে, কেউ তথাকথিত বিজ্ঞানকে প্রমোট করে মানে জায়নিস্ট বিজ্ঞানকে প্রমোট করে ফার্মা কোম্পানির পালে হাওয়া দিয়েছে আগে, হ্যাঁ। মেহনতি মানুষের বন্ধু সেজেছে। কি বিশ্বাস হচ্ছে না? আসছে, এক এক করে আলোচনা করলেই বুঝতে পারবেন। এই যেমন ধরুন এই যে পূজা, তাহলে সেই সময় আমি একটা লিখেও ছিলাম, ভেতরে না হয় ঢুকলেন না, লেখাটা ভাইরাল হয়েছিল, অনেকেই পড়েছেন। তা এইভাবে ওটা কেন করছে? শুধুমাত্র কি বস্তুবাদে বিশ্বাস করে বলে, ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমে বিশ্বাস করে বলে? না 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 না, আরও কারণ আছে, আরও কারণ আছে। একটা মূল কারণ হলো বিশ্বাস। আপনি যখন পুজো করছেন, পুজোর মতো করে পুজো করছেন, বেলেল্লাপনা করছেন না। একটা শ্রেণী বুঝতেই পাচ্ছেন, তারা তো বেলেল্লাপনা করে পুজোর নাম করে। পুজো মানে পুজো, ভক্তি, রেসপেক্ট। যখন আপনি ধ্যান করছেন, মেডিটেট করছেন, বা কোনো একটা শক্তিকে ডাকছেন, সে যে ধর্মেরই আপনি হন না কেন, এতে কি হয় বলুন তো? আপনার মানসিক শক্তি বাড়ে, আপনার মোটিভেশন বাড়ে, আপনার কনসেন্ট্রেশন বাড়ে। এতে করে কি হয়? আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী হয়, মনের শক্তি বলে না, পঙ্গুও গিরিলঙ্ঘন করতে পারে। এটা কোথা থেকে আসে? মানসিক শক্তি, উইল পাওয়ার। তো ধর্ম, তথাকথিত ধর্ম ওই সব ডাইনি টাইনি এইগুলোর আমি আসছি না, ওগুলো অনেক গল্প আছে সে পেছনে। আমি বলতে চাইছি, এই যে একটা শক্তি যদি আপনি ঈশ্বরই বলুন, মূর্তিই বলুন, পুজোই বলুন, তার কাছ থেকে আপনি যদি এই শক্তিটা পান, তাহলে আপনার
ইমিউন সিস্টেম, মন এবং শরীরের সমন্বয়। ইমিউন সিস্টেম মানে কিন্তু শুধুমাত্র শরীর নয়, মন এবং শরীরের সমন্বয়। গ্রিগরি রাসপুটিন এই প্রসঙ্গগুলো বারবার এসেছে আমার পরবর্তী বই। তো সেইটাকে ওরা ধ্বংস করতে চাইছে। আপনি যত ঈশ্বরহীন হবেন, ভক্তিহীন হবেন, তত একা হবেন, তত বিচ্ছিন্ন হবেন, তত প্যানিকগ্রস্ত হবেন, তত বেশি ফার্মা কোম্পানির বিজ্ঞানে বিশ্বাস করবেন, দালালদের বিজ্ঞানে বিশ্বাস করবেন, জায়নিস্টদের বিজ্ঞানে বিশ্বাস করবেন। আমি ইউরোপে গিয়ে নিজের চোখে দেখে এসেছি মানুষগুলো কত একা, হাউ লোনলি দে আর, আমি দেখে এসেছি। হ্যাঁ, সেই দিকেই কি আমরা যাব? না, আমরা যাব না। ওরা গেছে বলে ওরা এখন ভুল বুঝতে পেরে পেছন দিকে হাঁটছে, শেকড়ের দিকে হাঁটছে। তো আমরা অন্তত আমরা কতিপয় মানুষ ওই পর্যায়ে যাওয়ার আগেই সাবধান হয়ে সতর্ক হয়ে সামলে নেব বলেই তো এই লড়াই, তাই তো? তাই পুজো কিন্তু ওরা বারবার করে বলবে পুজো মানে কুসংস্কার, ধর্ম মানে কুসংস্কার, ঘুলিয়ে দেবে, গুলিয়ে দেবে। মনে রাখবেন, মনের শক্তি বাড়াতে বিশ্বাস একটা বড় জায়গা। ওরাও কিন্তু ওই বিশ্বাসের উপর ভর করেই দেখবেন অনেকে, মানে বিপ্লবী টিপ্লবী যারা, ওই যে জায়নিস্টরাই তো বিপ্লবীদের প্রমোট করে। এই যে যেমন ধরুন চে গুয়েভারা, উনি যে এত বড় মানে লড়াইটা করলেন, উনি কি বিশ্বাস ছাড়া লড়াই করেছেন? তো বিশ্বাসটা থাকেই মানুষের, বিশ্বাস ছাড়া বাঁচা যায় না। এখন আপনি যদি নিজের শরীরের প্রতি বিশ্বাসটা হারিয়ে ফেলেন, আপনার শরীরই তো ঈশ্বর, আপনার মনই তো ঈশ্বর, আপনিই তো ঈশ্বর। বিবেকানন্দ পরিষ্কার তো বারবার বলেছেন, আই এম দ্য নলেজ অ্যাবসলিউট, আই এম দ্য হেভেন অ্যাবসলিউট, তাই তো? এটা বিবেকানন্দের কথা শুধু নয়, এটা আদি শঙ্করাচার্যের কথা। আই অ্যাম হি, আই অ্যাম হি, আই অ্যাম হি অনুবাদ করেছেন বিবেকানন্দ। তো আপনারা বিবেকানন্দের ছবিতেও তো আবার আজকাল মালা দিচ্ছেন, আমরা অনেকেই দিয়ে থাকি। তো সেখান থেকে কি আমরা এই জায়গাটা নিতে পারি না, উপলব্ধিটা, যে ঈশ্বরটা আসলে আপনি, আপনার শক্তি। তো এই শক্তিটা যদি আপনি সঞ্চয় করেন, নিজের প্রতি, ইমিউন সিস্টেমের প্রতি বিশ্বাস করেন, তাহলে ফার্মা কোম্পানির বাজারটা কি থাকে না। তাই মনে রাখবেন, শেকড় ধ্বংস করা, চিকিৎসা পদ্ধতি ধ্বংস করা, আমাদের দেশীয় সমস্ত কিছুকে ধ্বংস করার পেছনে কিন্তু এই রাজনৈতিক দল, তারা কিন্তু ভালো রকমভাবে ফান্ড পায় এবং প্রমোটেড হয় জায়নিস্ট শক্তির দ্বারা। তাই শুনুন, কিন্তু চোখ কান বুঝে বিশ্বাস করবেন না, ভাবুন কেন হচ্ছে, কী উদ্দেশ্যে হচ্ছে। তাই পুজোটা কিন্তু ওদের আসলে শত্রু। একদিকে এখন ওই যে নতুন বিশ্ব ব্যবস্থায় স্বনিযুক্তিকে ধ্বংস করার ব্যাপার আসছে, আমি বহু আগেই বলেছি। এ কারণে অনেক বিধিনিষেধ, লকডাউনও ওই কারণেই করা হয়েছিল। বহু ছোট ব্যবসা উঠে গেছে, আবার ওদের প্ল্যান আছে। আর পুজোটাও স্বনিযুক্তির পালে হাওয়া দেয়। ছোট ছোট দোকানদার, ঘুগনি বিক্রেতা বলুন, চপ বিক্রেতা বলুন, তাদের পালে হাওয়া দেয়, তারা একটুখানি করে কমে খায়। তো সেটাও এখন ওদের চক্ষুশূল। তাই এই এজেন্ডা এখানে অ্যাড করা হয়েছে। সতর্ক থাকুন, অনুদান নিন বা না নিন, নিজের সাধ্যমতো পুজো আমরা করতেই পারি তো, অসুবিধে কী আছে? এবারে আসছি ভাতাটাও দেখছি প্রতিবাদের সঙ্গে জুড়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় দেখলাম, আপনারাও বলছেন এই ভাতা বর্জন করুন, লক্ষ্মীর ভাণ্ডার বেশ ভালো কথা। কারা নেন? যদিও আমি শুনেছি অনেক শিক্ষক মহাশয়, সবাই নন নিশ্চয়ই, তারা যাদের স্ত্রী চাকরি করেন না, তারাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের ভাতাটা নেন, নিয়ে আবার ফেসবুকে লক্ষ্মীর ভাণ্ডারের বিরুদ্ধে প্রতিবাদ করেন। হ্যাঁ, ভণ্ডামি দ্বিচারিতা আমাদের রক্তে, ইটস ইন আওয়ার ব্লাড। যাই হোক, তো সেটা নয় ব্যতিক্রম বলেই ধরে নিলাম। তো ভাতার বিরুদ্ধে কেন এখানে বলা হচ্ছে? ভাতার সঙ্গে প্রতিবাদের কি সম্পর্ক? ধর্ষণের কি সম্পর্ক? ধর্ষণ তো আর্থসামাজিক একটা ব্যাধি, একটা বিকৃতি, আমরা তাই জানি। কি সম্পর্ক? কিন্তু ওই যে, হ্যাঁ,
যখন রাজনীতি হয়ে যায় ব্যাপারটা, প্রকৃত প্রতিবাদ আর থাকে না, হাইজ্যাক হয়ে যায়, তখন এইগুলো ঢুকে পড়ে। ভাতাও ঢুকে পড়েছে। কেন? ভাতা মানে হলো শাসক দল তারা ভাতা দেয়, লক্ষ্মীর ভাণ্ডার দেয়, তাই তো? তাই ওটা খারাপ, ওটা খারাপ জিনিস। কেন নেবেন? অত্যাচারীর হাত থেকে ভাতা নেবেন কেন? প্রতিবাদ করুন, ভাতা ছেড়ে দিন, লক্ষ্মীর ভাণ্ডার ছেড়ে দিন। ভাতা হলো ভিক্ষা। তাহলে কোনটা ভালো? মাইনেটা ভালো, মাইনেটা ভালো, ওটা পরিশ্রম করে উপার্জিত, ওটা ভালো। ও যদিও দিচ্ছে একই লোক, মানে অত্যাচারীর হাত থেকেই নিচ্ছি, কিন্তু যেহেতু ওটা পরিশ্রম করে নিচ্ছি, ওটা ত্যাগ করা যাবে না। ওটা পরিশ্রমের ধন, ওটা ভালো, ওটা মাহিনা। আজ ভাতাটা আপনি তো পরিশ্রম করে নিচ্ছেন না, ওটা তো ভিক্ষা, তাই ওটা খারাপ, ছেড়ে দিন। এরকম একটা যুক্তি। তো আসুন একটু গভীরে যাই। আচ্ছা, এই ভাতাটা, এই লক্ষ্মীর ভাণ্ডার কবে চালু হলো দেখে নিন তো, কোন পরিপ্রেক্ষিতে? এটা কি 50 বছর আগে চালু হয়েছিল? হয়নি। আর ভাতার ব্যাপারটা যেটা এখন দেখা যাচ্ছে, ওটা কি আগের সরকার 34 বছরের সরকারের আমলে কৌশলে বিভিন্ন কায়দায় দেওয়া হয়নি? ভাতার উদ্দেশ্য যদি রাজনৈতিক দলের ক্ষমতা বৃদ্ধি হয়, শাসক দলের ক্ষমতা বৃদ্ধি হয়, মানে নিজের লোককে পাইয়ে দেওয়া বোঝায়, যদি এরকমভাবে যদি বলা হয়, বা তুষ্ট করা, পার্টির বাজার ভালো করা, সেইটা কি আগের দল করেনি? আগের শাসক 34 বছরে করেনি? আর যারা চাকরি পেয়েছে শাসক 34 বছরে, এই আমলে আমরা জানি রাশি রাশি দুর্নীতি হয়েছে, ঘুষ দিয়ে চাকরি হয়েছে, তো আমরা জানি, অস্বীকার করছি না। কিন্তু আগের সময় আমি নিজের চোখে দেখেছি অনেকে পার্টির ক্যাডার বলে চাকরি হয়েছে। হ্যাঁ, আগে হ্যাঁ, পার্টির ক্যাডার, কোনো যোগ্যতা দেখা হয়নি। সে শিক্ষকদের মধ্যেও আছেন, স্টেট ট্রান্সপোর্টের কর্মচারীর মধ্যেও আছেন, মিউনিসিপ্যালিটির মধ্যেও আছেন। সেগুলো কি ভাতা নয়? হ্যাঁ, ভাতা মানে কি হলো? পাইয়ে দেওয়া। যোগ্যতা নেই, যদি আমরা এই অর্থে আপনারা যেটা বলছেন, ভাতা মানে যোগ্যতা নেই, পাইয়ে দেওয়া, ভিক্ষা হিসেবে দেওয়া, পরিশ্রমের ব্যাপার নেই। তাহলে যোগ্যতা যদি না থাকে, তাহলে ওদেরকে পার্টির ব্যানারে নেওয়া হলো কেন? আর সরকারি কর্মচারীরা কতটা খেটে খুঁটে, ওই যে আবার বললাম, ব্যতিক্রম নমস্য এরকম বহু শিক্ষক আছেন যারা সত্যিকারের সিনসিয়ার, আন্তরিক। তাদের কিছু মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, তাদের আমি শ্রদ্ধা করি, তারা আমার পাশে আছেন, আমাদের পাশে আছেন, তারা সাধ্যমতো প্রচারও করছেন, চেতনা ছড়াচ্ছেন, কিন্তু তারা তো ব্যতিক্রম মাত্র। বাকি যারা, তাদের একটা উল্লেখযোগ্য অংশই কত পরিশ্রম করে মাইনে পান সরকারি ক্ষেত্রে, এটা সরকারি ক্ষেত্রে সাধারণ মানুষের অভিজ্ঞতায় তারা বুঝিয়ে দেয় যে সেটা সরকারি ক্ষেত্রে কেমন কাজকর্ম হয়, তাই তো? শুধুমাত্র কি জায়নিক শক্তিকে দোষ দিয়ে লাভ আছে? তারা তো সুযোগ নেবে না, তারা তো ওই উদ্দেশ্যেই আছে, এক্সপ্লয়েট করা। কিন্তু আমাদের লোকজনই যদি আমাদেরকে সুযোগ নেয় আর কি, বাপরে বাপ, সরকারি চাকরি মানে চর্বি চড়ে গেল, তাই তো? তাহলে তো সেটা কি বলা যাবে না? তো যাই হোক, সেই আমলেও অনেক ভাতা হয়েছে, অনেক রকমের ভাতা কি শুধু লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে ভাতা হয়? ভাতা হয়। আর আগের ভিডিওতেই বলেছি যে এই যে করোনাকালে, লকডাউনের সময় বা পরবর্তীকালে বা তার একটু আগে যেসব চালু হয়েছে, সেগুলো আসলে গোটা বিশ্বেই চালু হয়েছে। যেগুলো ইউরোপ আমেরিকায় সোশ্যাল সিকিউরিটি বলে, সেটা এখানে ভাতা। সেখানে ইউরোপ আমেরিকা অনেক বেশি দেওয়া হয়। কেন? এটা কি ভিক্ষা? না, শাসক শ্রেণী তাদের, যাতে করে জনগণের ক্ষোভ, এই যে লকডাউনে এত দোকান বন্ধ হয়ে গেল, এত ব্যবসায়ী আত্মহত্যা করলো, এত দোকানদারের লাশ ঝুলে পড়লো সিলিং থেকে, তো তাদের পরিবার পরিজন বা সেসব ক্ষোভ যাতে করে না ছড়ায়, তার জন্যই শাসক দল ভাতা দেয়। এটা ভিক্ষা ঠিক নয়। আপনার মনে হচ্ছে ভিক্ষা, ওটা আসলে মেকানিজম। কি মেকানিজম? ক্ষোভ, এজিটেশনটাকে নিউট্রালাইজ করার মেকানিজম। হ্যাঁ, তো সেইটা আপনি একজনের কর্মসংস্থান ছিনিয়ে নেবেন, দোকান তুলতে বাধ্য করবেন ভাইরাসের জুজু দেখিয়ে, আপনার দলই সেটাকে স্টে হোম স্টে সেফ করবে, আর এদেরকে সুপার স্প্রেডার বলে দাগিয়ে দেবে। আর যখন এদের
ভাতা দেওয়া হবে বেঁচে থাকার জন্য, তখন সেটাই আপনাদের কাছে খারাপ না? ভিক্ষা নাকি ওটা খারাপ? তো যখন তাদের কর্ম করতে দেওয়া হচ্ছে না, জীবিকা ছিনিয়ে নেওয়া হচ্ছে, তখন তো প্রতিবাদ করেন না। তো আপনাদের বেলায় যখন আমি বলেছিলাম, অনেকেই বলেছিলেন শিক্ষকরা স্টে হোম স্টে সেভ করছে, খুব খুশি তারা। তাদের বলতো কী করব, আমাদের তো কাজ করতে দিচ্ছে না, আমাদের তো স্কুলে যেতে দিচ্ছে না, তাই কি করব, ঘরে বসেই মাইনে নিচ্ছি। আমরা কি চাই ঘরে বসে থাকতে? ঠিক তাই, এরাও কি চায় ভাতা নিতে? এরা যদি কাজের সুযোগ পেত, কর্মসংস্থান তৈরি হতো, কর্মসংস্থান তৈরি করার দায়িত্ব কাদের? রাষ্ট্রের। তো সেটা যদি হতো, তাহলে এরা কেন ভাতা নিত? তাহলে গভীরে যেতে হবে। তো তার বেলায় এটা খারাপ, অত্যাচারীর ভাতা। তাহলে আপনারা যে অত্যাচারীর হাত থেকে মাইনে নিচ্ছেন, সেটা পরিশ্রমের বলে ভালো, তাই তো? কিন্তু পরিশ্রমের উপার্জন কি ছেড়ে দেওয়া যায় না? প্রতিবাদ করলে যায় তো, অনেক উদাহরণ আছে। এই যে আমাদের নেতাজি, আপনাদের তো প্রতিবাদ দেখে মনে হয় মাঝে মধ্যে যে নেতাজিকে ছাড়িয়ে যাচ্ছেন, এত বড় প্রতিবাদী আপনারা। তো নেতাজিও তো আইসিএসের চাকরি পেয়ে ছেড়ে দিয়েছিলেন, তৃতীয় বা চতুর্থ এরকম হয়েছিলেন, তাই তো? তাহলে উনি কেন ছেড়ে দিলেন? ও তো পরিশ্রম করে পাওয়া চাকরি। কারণ ব্রিটিশ সরকারের, অত্যাচারী ব্রিটিশ সরকারের চাকরি তিনি করবেন না বলে ছেড়ে দিলেন। তো আপনারাও তো ছেড়ে দিতে পারেন। মাইনেটা খুব পবিত্র না? মানে অত্যাচারীর হাত থেকে মাইনে নেওয়াটা খুব ভালো, ওটা ভালো। আর গরিব মানুষগুলো যাদের ব্যবসা ট্যাবসা বন্ধ হয়ে গেছে, করে খাওয়ার রাস্তা নেই, তারা দুটো পয়সা পাচ্ছে, সেটা আপনাদের কাছে খারাপ, ভিক্ষা না? লজ্জা হয় না আপনাদের? এত এত মাইনে পান, ভাগ করে খাওয়া অভ্যেস আছে? ব্যতিক্রম বললাম, কিছু মানুষ আছেন, শিক্ষক মহাশয়, সরকারি কর্মচারী, তাদের আমি করজোড়ে এই যে শ্রদ্ধা জানাই। তাদেরকে আমি কাউকে কাউকে চিনি, আমার সৌভাগ্য, তারা আমার পাশে আছেন, লড়াইয়ে আছেন। কিন্তু বেশিরভাগই তো কি আমরা জানি না? যদি আমাদের মধ্যে যারা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত আছি, তাদের মধ্যে যদি ভাগ করার অবস্থা, ভাগ করে খাওয়ার মানসিকতা তৈরি হতো, মুখে তো কমিউনের কথা বলা হয়, কমিউন থেকে কমিউনিস্ট, কমিউন থেকে কমিউনিস্ট, কমিউন থেকে কমিউনিস্ট বলা হয়, ভাগ করে খাওয়া তো মূল কনসেপ্ট এটাই। সেটা হলে কি সমাজ এই জায়গায় যেত? ভান্ডার দেওয়ার দরকার পড়তো না। এই গরিব মানুষগুলোর যখন লকডাউনের সময় নির্ধারিত সময়ের বেশি সময় একটু সবজি বিক্রি করেছে, মাছ বিক্রি করেছে, সুপার স্প্রেডার বলে দাগিয়ে দেওয়া ভদ্রলোক শ্রেণী, তারা অনেকে এখনও আন্দোলনেও আছেন, আমি জানি তাদেরকে, ফেসবুকে দেখেছি তারা ওই সময় কী সব পোস্ট দিতেন, তাও আমি জানি। তারা তখন তাদের সুপার স্প্রেডার বলে দাগিয়ে দিয়েছেন, ছি, এরা করোনা ছড়াচ্ছে। এখন এরাই আবার প্রতিবাদী হয়েছেন। প্রতিবাদের অর্থটা বুঝুন, প্রতিবাদটা সার্বিক হতে হয়। শুধুমাত্র যখন এজেন্ডা আসবে তখনই আপনি প্রতিবাদী হবেন, তাহলে আপনাকে আমরা কি করে বিশ্বাস করব বলুন? মানুষই বা কী করে বিশ্বাস করবে? তাই এই প্রমোটের আন্দোলন এসব বেশি দিনের জন্য নয়, আবার নতুন ইস্যু আসবে। তাই আবার বলি, আমরা যারা এই কাজটা করছি, কি কাজ করছি আপনারা জানেন, যারা নিয়মিত আমার ভিডিও শোনেন, আমরা একটা নতুন প্রতিবাদ, সত্যিকারের প্রতিবাদের জন্ম দিয়েছি। আগামীটা আমাদের, টুমরো ইজ আওয়ার্স। রাজনৈতিক দলের ফান্দাবাজি আমরা বুঝে গেছি। সিলেক্টেড প্রতিবাদ, ধর্ম নিয়ে বিভেদ, এমনকি ধর্ষিতারও শ্রেণীবিভাগ, কখন কাকে নিয়ে প্রতিবাদ করা যাবে, কে তিলোত্তমা হবে, কে নির্ভয়া হবে, কে অভয়া হবে, কে হারিয়ে যাবে, তাও আমরা বুঝেছি। তাই আবার বলছি, এই ধরনের বিদ্বেষ বিভাজনে ভাতাটা খুব খারাপ, মাইনেটা খুব ভালো, এই ধরনের বিদ্বেষ বিভাজন যখন করবেন, ছড়াবেন, বা পুজো বন্ধ করুন, সাধারণ মানুষ, গরিব মানুষের পেটে লাথি মেরে, তখন তত বেশি করে আপনারা ঘৃণার পাত্র হয়ে উঠবেন। কাদের কাছে? যারা একটু ভাবে, সামান্য ভাবে। আর এই একটু ভাবার সংখ্যাটা কিন্তু একটু একটু করে বাড়ছে। আমি তার সাক্ষী, আমার সহযোদ্ধারা তার সাক্ষী। যদিও সময় লাগবে, কিন্তু ওই যে
আমি তো হাল ছাড়ার পাত্র নই, আমি বলতেই থাকব। আপনারা শুনুন বা না শুনুন, শুধু এইটুকু মনে রাখবেন, লকডাউনের আগে যা যা বলেছিলাম বা সেই সময় যা যা বলেছিলাম এগুলো এখন ঘটছে, হুবহু মিলে গেছে। আর এখন যেগুলো বলছি সেটাও আগামীতে মিলে যাবে। তাই আবার বলছি, ঘৃণা ছড়াবেন না, বিদ্বেষ ছড়াবেন না, প্রতিবাদটা প্রতিবাদের মতো করুন। সেক্ষেত্রে আমিও আপনাদের মিছিলে পা মেলাবো, আমার মতো অনেকেই পা মেলাবে যারা এখনও মেলায়নি, দূর থেকে দেখছে, স্টাডি করছে, খেলা দেখছে, খেলা, রঙের খেলা। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন, ছড়িয়ে দিন।